পাহাড়ে সন্ধ্যা নামার আগে হঠাৎ বৃষ্টি, আর তারপর যা দেখলাম। আর কিছুদিনের মধ্যেই ফিরতে চলেছে গ্রীষ্মকাল, তাই তীব্র গরমে প্রাণ জোড়ানো আর মন ভোলানোর মতো জায়গার সন্ধান করছেন তো? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে কালিম্পংয়ের এই ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোল। দার্জিলিং শহর আমাদের সবসময়ের জন্যই প্রিয়, কিন্তু এখন উত্তরের অজানা অচেনা পাহাড়ি গ্রামগুলো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের কাছে। তবে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখার লোভে নয়, কিছুদিন শান্ত পরিবেশে ছুটি কাটানোর জন্য আমরা বাঙালিরা বারবার বেছে নিচ্ছি উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশনগুলিকে। তাই পাহাড়ি গ্রামে থাকতে এবং সেখানকার মনোরম পরিবেশ উপভোগ করতে এই গরমের ছুটিতে আপনিও বেরিয়ে আসতে পারেন কালিম্পংয়ের নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের কোলে অবস্থিত এক অনন্য অফবিট গ্রাম চারখোল থেকে। কোলাখামকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম চারখোলের দিকে। গুড মর্নিং ফ্রম কোলাখাম। আজ আমরা কোলাখাম থেকে চারখোল যাচ্ছি। রাস্তা প্রায় 59 কিলোমিটার মতো। বাইরে কিন্তু ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা যাব লাভা হয়ে, মানে লাভার কিছু সাইট সিন আছে সেগুলো করে তারপর চারখোল যাব। পৌঁছাতে হয়তো একটু দেরি হবে আজকে। কাল দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ওঠার পর কিন্তু প্রচণ্ড বৃষ্টি নামে। এবার আমরা বৃষ্টির অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যাই। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। বিকেল 4টে নাগাদ আমাদের ছেত্রী ভাই ফোন করে বলে যে ছাঙ্গে ফলস যাবেন না? দিয়ে তখন আমরা ছাঙ্গে ফলস যাই। ব্যাপার এটাই যে কাল যদি আমাদের ফোন না করে জানাতো তাহলে কিন্তু আমাদের ছাঙ্গে ফলস মিস হয়ে যেত, কারণ আজ সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু যাওয়া যেত না। কালকে রাস্তা নিশ্চয়ই দেখেছেন কীরকম স্লিপারি রাস্তা আর ভাঙা চোরা। আমরা এসে পৌঁছালাম লাভা বাজার, আর এখানেই রয়েছে লাভা মনাস্ট্রি। 5:30 থেকে 5:30 এদিকে এন্ট্রান্স। গেট দিয়ে ঢুকে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন মূল মনাস্ট্রির সামনে। আর সামনে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায়। যেহেতু এখন বর্ষা, তাই ভিউ বলতে সবুজ গাছপালা আর মেঘেদের আনাগোনা। আর এসব দেখতে আসা আমাদের মতো পাবলিক খুবই কমই আছেন, আর সে কারণেই ভিড় এখন একদম নেই বললেই চলে। ওই সামনে হলো লাভা মনাস্ট্রি, কিন্তু ওয়েদার এতই খারাপ, এতই কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। (1987 সালে এখানকার বৌদ্ধ ধর্মের লোকেরা তৃতীয় জামগন কংক্রুল রিনপোচেকে একটি মনাস্ট্রি নির্মাণের জন্য 3 একর জমি প্রদান করে। শুরুতে খুব কম সংখ্যক বৌদ্ধ সন্ন্যাসী থাকলেও সময়ের সাথে সাথে সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে এখানে 110 জনেরও বেশি বৌদ্ধ সন্ন্যাসী বাস করেন। মনাস্ট্রি থেকে কিছুটা এগিয়ে একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। জায়গাটা অনেকটা লেপচা জগৎ লামাহাটার মতো। ওই পাইনের জঙ্গলের মধ্যে একটা ভিউ পয়েন্ট। বৃষ্টি হওয়ায় রাস্তা বেশ পিছল হয়ে গেছে, তাই সাবধানে এগোতে থাকলাম। অন্য সময় এখানে আসলে এন্ট্রি ফি পড়বে 20 টাকা, এখন বন্ধ।
এটাই হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি কিছুই না, এটা পাইনের জঙ্গল, তার মধ্যে 4-5টা বেঞ্চ পাতা আছে, ব্যাস এটাই। বর্ষাকালে একদম এখানে আসার চেষ্টা করবেন না, রাস্তা কিন্তু খুবই খারাপ। আর এই যে গাছের মোটা মোটা শিকড়গুলো আছে না, এগুলো আরও বেশি ডেঞ্জারাস, এগুলোতে কিন্তু বেশি স্লিপ কাটছে। এখান থেকে সম্ভবত ভালো ভিউ দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় এখন কিচ্ছু নেই। রাজভাইকে বললাম অনেক হয়েছে ভিউ পয়েন্ট, এবার হোমস্টে চলো। বেলা 2টো বাজে, পেটে একদম ছুঁচো দৌড়চ্ছে। আসলে বৃষ্টির কারণে বেশিরভাগ রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই অনেকটা ঘুরে আসতে হচ্ছে। এই যে উপর से आते थे ना, रास्ता थोड़ा खराब है। রাস্তা ভালো থাকলে ওই উপরের রাস্তা দিয়ে আমরা আসতাম, আরও অনেক তাড়াতাড়ি হতো, কিন্তু উপায় কি। আমাদের হোমস্টেটা একটু ভেতর দিকে, তাই খুঁজে পেতে খানিকটা বেগ পেতে হলো। তবে গুগল বাবাজির সহায়তায় অবশেষে খুঁজে পেলাম আমাদের আজকের আস্তানা গুহাম হোমস্টে। লাগেজপত্র রেখে এই হোমস্টের হোস্ট শ্যাম দাজুকে জিজ্ঞেস করলাম, দাদা রান্নাঘরটা কোন দিকে? টেবিলে বসতেই দেখি আহা, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর তার সাথে ডাল, 2 রকম সবজি, ডিমের কারি, পাঁপড় ভাজা, আরও কত কি। পেট পুজো সারা হয়ে গেছে, এবার আপনাদের রুমটা দেখায়। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, টেবিল, চেয়ার সব কিছুই আছে। আর রয়েছে বিশাল বড় বড় 2টো জানলা। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে ভ্যালি ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে হোমস্টের বারান্দা বা কমন স্পেস, যেখানে বসে আপনি বেশ কিছুক্ষণ কাটিয়ে দিতে পারবেন। অ্যাম্বিয়েন্সটা আমার দারুণ লেগেছে, বেশ গাছপালা দিয়ে সাজানো। বাইরে তখনও বৃষ্টি টুপটাপ পড়ছে। বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম, আর ঘুম থেকে উঠে যা দেখলাম। বৃষ্টির পর ওয়েদার পুরো পরিষ্কার হয়ে গেছে। সাদা মেঘের নৌকা ভেসে বেড়াচ্ছে নীল আকাশের গা বেয়ে। দূর থেকে ভেসে আসছে কত নাম না জানা পাখির কিচিরমিচির শব্দ। শেষ বিকেলে আলো এসে পড়েছে গ্রামের একাংশে। অসাধারণ লাগছে আজকের বিকেলটা। বেরিয়ে পড়লাম গ্রামটা একটু ঘুরে দেখতে। অচেনা গ্রাম, তাই 1 প্যাকেট পার্লিজির বিনিময়ে 2টো গাইড ভাড়া করে নিলাম।
ড্রেনের ধারে হয়ে আছে গাছটা, কিন্তু কালার দেখুন, অদ্ভুত অদ্ভুত প্রকৃতি সৃষ্টি। চ সন্ধ্যাবেলায় চলে এলো চা এবং পেঁয়াজের পকোড়া। চাটা খেয়ে লেগে পড়লাম রাতের আকাশের অসাধারণ রূপ ক্যামেরাবন্দি করতে। ওয়েদার খুব একটা ভালো ছিল না, বেশিরভাগ সময় মেঘে ঢেকে যাচ্ছিল গোটা গ্রাম। এখন রাত প্রায় 11টা, রাস্তায় একটা লোক নেই, আর দেখুন আমাকে বসে বসে পাহারা দিচ্ছে। এই দেখুন, আমি এদিকে রাতের আকাশ শুট করছি, আর সেই কনস্ট্যান্ট এখানে বসে আছে। রাতে ডিনার ছিল রুটি, ডিমের ভুজিয়া আর সয়াবিনের তরকারি। গুড মর্নিং ফ্রম চারখোল। এখন বাজে সকাল 7টা। কাল রাতে কিন্তু চরম বৃষ্টি হয়েছে, আর আজ পুরো মেঘে ঢাকা। ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো সকালে, কারণ বৃষ্টি হলে ওয়েদার কিছুটা ক্লিয়ার হয়, কিন্তু দেখছেন পুরো মেঘে ঢাকা। আজ আমরা চারখোল থেকে দার্জিলিং যাওয়ার কথা, কিন্তু শুনছি রাস্তা বন্ধ আছে। হয়তো কালিম্পং থেকে শিলিগুড়ি নেমে আবার উঠতে হবে দার্জিলিং। হোমস্টের একদম পাশেই একটা মনাস্ট্রি আছে, আমরা এখন সেদিকেই যাচ্ছি। সম্ভবত বন্ধ আছে এখন। চলো, বন্ধ আছে, চলো, মনাস্ট্রি বন্ধ আছে, চলো। টাওয়ারের অবস্থা কিন্তু একদম ভালো না, শুধুমাত্র বিএসএনএল। আমার পিছনে যে টাওয়ারটা দেখছেন এটা বিএসএনএলের টাওয়ার। জিও এয়ারটেলে টাওয়ারও নাই, আর কোনো ফোনও যাচ্ছে না। মাঝে মধ্যে একটা দুটো টাওয়ার আসছে,
কিন্তু কল যাচ্ছে না। তবে সুবিধা এটাই হয়েছে যে হোমস্টেতে একটা নিজস্ব ওয়াইফাই আছে, আপনারা এলে আপনাদেরকে সেই ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেবে, ব্যাস। আর যাদের বিএসএনএল আছে তারাই কেবল ফোন করতে পারবেন। ব্রেকফাস্ট করে আমরা এবার রওনা দেব দার্জিলিংয়ের পথে। যেতে হবে কার্শিয়াং হয়ে, প্রায় 5-6 ঘন্টা লাগবে। আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।